প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সেই দিন এই মাঠ কবিতার প্রশ্ন এবং উত্তর, যেগুলো জ্ঞানমূলক এবং এমসিকিউ টাইপ, সব একসাথে পারবে। সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। যদি ভিডিওটি স্কিপ করে যাও তাহলে তোমাদের গাইড অথবা বই পড়তেই হবে, যেখান থেকেই হোক তোমাদের তো পড়তেই হবে। আর যারা পড়তে না চাও তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তোমাদের সম্পূর্ণ পড়া হয়ে যাবে। আমি কিছুই বাদ রাখবো না। তো চলো, প্রথমে আমরা এই কবিতার কবি সম্পর্কে পড়ি এবং তারপরে কবিতা সম্পর্কে পড়বো, তারপর শব্দার্থ সম্পর্কে পড়বো। এই কবিতাটা লিখছে জীবনানন্দ দাশ। তো তার সম্পর্কে আমরা প্রথমে পড়ি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। চলো, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশ কোন সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশের পিতার নাম কি? জীবনানন্দ দাশের পিতার নাম ছিল সত্যানন্দ দাশ। জীবনানন্দ দাশের মাতার নাম কি? জীবনানন্দ দাশের মাতার নাম ছিল কুসুম কুমারী দাস। মনে রাখবে, কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মা ছিলেন কি? একজন স্বভাবকবি। জীবনানন্দ দাশ কোথায় শিক্ষালাভ করেন? জীবনানন্দ দাশ ব্রজমোহন স্কুল কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে। মনে রাখবে, এখানে কিন্তু জীবনানন্দ দাশ কয়েকটা কলেজে শিক্ষকতা করেন। এক হচ্ছে বরিশালের ব্রজমোহন স্কুল ও কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন? ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। মনে রাখবে, তিনি ইংরেজিতে পড়ছেন। এমএ পাশ করার পর জীবনানন্দ দাশ কী পেশায় নিয়োজিত ছিলেন? অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। জীবনানন্দ দাশের যে কবিতার এর মৌলিক প্রেরণা কোথায়? তিনি এই কবিতা লেখার মৌলিক প্রেরণা পান কোথা থেকে? তিনি মৌলিক প্রেরণা পান প্রকৃতির রহস্যময় সৌন্দর্য থেকে। জীবনানন্দ দাশকে কোন ধরনের কবি বলা হয় জানো? আধুনিক জীবন চেতনার কবি। তিনাকে আরও একটা কবি বলা হয় রূপসী বাংলার কবি, তবে এখানে আধুনিক জীবন চেতনার কবি আছে তোমাদের বইয়ে। জীবনানন্দ দাশের চোখে বাংলা কেমন? এক অনন্য রূপসী। কবির প্রিয় জিনিসগুলো কি? গাছপালা, লতাগুল্ম এবং ফুল পাখি, এগুলোই জীবনানন্দ দাশের প্রিয়। ধূসর পাণ্ডুলিপি কি? ধূসর পাণ্ডুলিপি হচ্ছে জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের একটি জনপ্রিয় কবিতার বই কি? বনলতা সেন। এটি মনে রাখবে, এটি তার বিখ্যাত একটা কবিতার বই। জীবনানন্দ দাশের আত্মজীবনী রচনার নাম কি? জীবনানন্দ দাশ সম্পর্কে যে আত্মজীবনী লিখছে এটার নাম কি? এটার নাম হচ্ছে কবিতার কথা। রূপসী বাংলা কি? রূপসী বাংলা হচ্ছে জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। ঝরাপালক কার রচিত কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের। তোমরা ওই যে কবি পরিস্থিতিতে এগুলো পেয়ে যাবে, তার কাব্যগ্রন্থ কোনগুলো এগুলো পেয়ে যাবে। আমি একটু এমসিকিউ টাইপ এবং জ্ঞানমূলক টাইপ লিখছি, তো এই জন্য বারবার বলতে হচ্ছে। ঝরাপালক কার রচিত কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের। মাল্যবান গ্রন্থের লেখককে? জীবনানন্দ দাশ। এভাবে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। ধূসর পাণ্ডুলিপি কী জাতীয় গ্রন্থ? ধূসর পাণ্ডুলিপি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশ কখন মৃত্যুবরণ করেন? জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন হচ্ছে 1954 সালের 22শে অক্টোবর। জীবনানন্দ দাশের মৃত্যু কিভাবে হয়েছিল? জীবনানন্দ দাশের মৃত্যু হয়েছিল কলকাতার এক ট্রাম দুর্ঘটনায়। জীবনানন্দ দাশ কোথায় ট্রাম দুর্ঘটনায় আহত হন? কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন। সেই দিন এই মাঠ কবিতার, এখন আমরা যে এইটা পড়লাম না, এই যে কবি সম্পর্কে, এখন আমরা কবিতা সম্পর্কে পড়ব। কবিতা সম্পর্কে ইম্পর্টেন্ট, কারণ আমরা এই কবিতাটা অনেকেই কম বুঝি। আর যদি যারা কম বুঝে থাকো তাহলে তারা এই কবিতাটার তোমরা পড়তে পারো, ব্যাখ্যা পড়তে পারো, আমার চ্যানেল দেওয়া আছে। যদি এই কবিতার সম্পর্কে এখনও অনেকে না বুঝে থাকো। সেই দিন এই মাঠ কবিতাটির কবিকে? জীবনানন্দ দাশ। কবিতাটি কোথা থেকে সংকলিত হয়েছে? কবিতাটি জীবনের কথা কবিতা বা জীবনানন্দ দাশের কবিতা সংগ্রহ থেকে। অবশ্যই এটা কবিতা, জীবনের কবিতা বা কবিতা, তবে এটা লেখা নয় ওখানে। জীবনানন্দ দাশের সেই দিন আমার কোথায় সংগ্রহ করা হয়েছে থাকলে তোমাদের এতটুকুই লেখা, জীবনানন্দ দাশের কবিতা সংগ্রহ থেকে। চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল শিশিরের জলে ভিজবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, কথার অর্থ কী? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে স্বপ্ন আর আসার কোনো শেষ হবে না, এটার অর্থ। এটা অনেক সময় দেখা যায় অনুধাবনে আসে, তারপরেও জ্ঞানমূল্যকে আমি লিখে দিয়েছি। কবি কেন বলেছেন? আমি চলে যাব। কবি বলেছেন মানুষের স্থায়িত্ব বোঝাতে। চালতা ফুল কীভাবে ভিজে? শিশিরের জলে ভিজে। লক্ষ্মী পেঁচা কী করবে বলে কবি প্রশ্ন করেছেন? লক্ষ্মী পেঁচা গান গাবেন লক্ষ্মীটির তরে, এটা বলে প্রশ্ন করেছেন। যদি এরকম উল্টাই প্রশ্ন আছে, লক্ষ্মীটির তরে কে গান গাবে? লক্ষ্মী পেঁচা। আবার ঘুরে আসতে পারে, লক্ষ্মীটির তরে লক্ষ্মী পেঁচা কী করবে? গান গাইবে। এইভাবে এমসিকিউতে প্রশ্ন আসে। তোমরা যদি প্রশ্ন উত্তর একসাথে মুখস্থ করো তাহলে এই শুরু ভালো হবে। লক্ষ্মী পেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়? লক্ষ্মী পেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা ধ্বনিত হয়। সেই দিন এই মাঠ কি হবে না বলে কবি জানেন? সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না।
চরের খুব কাছে এসে কি লেগেছে? চরের খুব কাছে এসে খেয়া নৌকাগুলো লেগেছে। খেয়া নৌকা কি? একটি ছোট নৌকার নাম। তোমরা জানো নদীতে চলে ছোট ছোট নৌকা, এগুলোকে খেয়া নৌকা বলে। নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে? নক্ষত্রের তলে নদী স্বপ্ন দেখবে। আবার উল্টাই আসতে পারে, নদী স্বপ্ন দেখবে কার তলে? নক্ষত্রের তলে। পৃথিবীর গল্প কিভাবে কবিতায় বলা হয়েছে? পৃথিবীর গল্প চিরকাল বেঁচে থাকবে। এশিরিয়া ধুলো কি বোঝায়? এশিরিয়া হচ্ছে এশিরিয়া এক সভ্যতার নাম, যা এখন আর পৃথিবীতে নাই, ধ্বংস হয়ে গেছে। এই যে এশিরিয়া এবং ব্যাবিলন সভ্যতার কথা বলা হয়েছে, তোমরা যদি জানো আর কি ইতিহাস সম্পর্কে। এশিরিয়া ধুলো কি বোঝায়? এশিয়া ধ্বংসাবশেষ বোঝায়, যে সভ্যতার ধ্বংসাবশেষ। সেই দিন এই মাঠ শীতের শিশির কোথায় পড়ে? চালতা ফুলের উপর পড়ে। চালতা ফুলে শিশির যে আছে না, এটা শীতের দিনে পড়ে চালতা ফুলের উপরে। বেবিলন কি? বেবিলন হচ্ছে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সভ্যতা। এশিরীয় বেবিলন, এটারে হচ্ছে তোমার বেবিলন মেসোপটেমিয়া সভ্যতা। তোমরা যদি ইতিহাসে জানবা, অবশ্য যারা ইতিহাস পড়ে তারা তো জানেই মেসোপটেমিয়া সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল এই বেবিলন। বেবিলন ছাই হয়ে আছে, এই কথাটার অর্থ হচ্ছে বেবিলনের সভ্যতা এখন আর নেই, এটা ধ্বংস হয়ে গেছে। এই কবি এটা বুঝাতে আর কি এই শব্দগুলো ব্যবহার করছেন। কবি কি বোঝাতে চেয়েছেন স্বপ্নের স্বাদ দিয়ে? তিনি মানুষের আকাঙ্ক্ষা এবং জীবনের সৌন্দর্য বোঝাতে চেয়েছেন স্বপ্নের স্বাদ দিয়ে। লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? মঙ্গলবার্তা। একটু আগে প্রশ্নটা বলছি। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? খেয়া নৌকাগুলো চরের কাছে এসে লেগেছে। পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে? এশিরীয় এবং বেবিলন। সভ্যতা একদিকে যেমন ক্ষয়ঞ্চু, অন্যদিকে কি? সভ্যতা একদিকে যেমন ক্ষয়ঞ্চু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মানে বিষয়টা কি জানো, একদিকে যেমন সভ্যতা ধ্বংস হয়, অন্যদিকে নতুন সভ্যতা গড়ে ওঠে। সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির উল্লেখ আছে? সেই দিন এই মাঠ কবিতায় লক্ষ্মী পেঁচার উল্লেখ আছে। দেখো এই কবিতাটা অনেক ছোট, তারপরে অনেকগুলো প্রশ্ন আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি, যাতে তোমরা সবগুলো প্রশ্ন এর বাইরে আর আসে না, তোমরা পড়লেই বুঝে যাবে। এখন জীবনানন্দ দাশ সম্পর্কে বললাম, কবিতা সম্পর্কে বললাম, এখন শব্দার্থ সম্পর্কে বলবো। শব্দার্থ সম্পর্কে কি আছে দেখি। জীবনানন্দ দাশ কি কবি হিসাবে পরিচিত? প্রকৃতির কবি হিসাবে পরিচিত, বা তোমরা লিখতে পারো হচ্ছে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবিও বলা হয়। প্রকৃতির কোন গুণটি জীবনানন্দ দাশের কবিতার মূল প্রেরণা? প্রাকৃতিক রহস্যময় সৌন্দর্য। এখানে তোমার শব্দার্থ নেই, এখানে কবিতার চরণগুলো বুঝিয়ে দিছে তোমাদের বইয়ে, তাই এখান থেকেও কিছু কিছু এমসিকিউ বা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আসতে পারে। তাই কবি কি বিশ্বাস করতেন প্রকৃতির রূপ গন্ধ নিয়ে? কবি এগুলো কখনোই হারাবে না, এটা তিনি বিশ্বাস করতেন। সেই দিন এই মাঠ অংশে কবি কি উপস্থাপন করেছেন? তিনি প্রকৃতির মহত্বকে গভীর এবং তৃপ্তি মমত্বের সঙ্গে উল্লেখ করেছেন। প্রকৃতি কি নিয়ে চিরকাল প্রাণময় থাকে জানো? তার রূপ রস গন্ধ নিয়ে প্রকৃতি চিরকাল থাকে। শিশিরের জলে ভেজা চালতা ফুলের কি বিশেষত্ব আছে? এটা একটা রহস্যময় সৌন্দর্য। শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ কি করবে? অনন্তকাল প্রবাহিত থাকবে, এটা আর কি। প্রকৃতির লক্ষ্মীটির তরে কি প্রকাশ করা আছে? মানে লক্ষ্মী পেঁচা দিয়ে বোঝা যাচ্ছে যে লক্ষ্মী পেঁচা গান গাইবে, মানুষ পৃথিবীতে বেঁচে থাকুক আর না থাকুক, এই পৃথিবী চলতে থাকবে। এই কবিতার আসলে মূল ভাবটা কি তোমরা যদি জানো, হ্যাঁ, তাহলে তোমরা জানবে এই কবিতার মূল ভাবটা হচ্ছে মানুষ পৃথিবীতে আসবে, মারা যাবে, এই চিরকাল বহমানই থাকবে, কিন্তু প্রকৃতি তার নিজ নিয়মে চলতেই থাকবে। এই কবিতার মূল হচ্ছে এটা। কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু মানুষের কিছুই হয়নি, প্রকৃতি তার নিজ নিয়মে চলতেই আছে, এই কবিতাটা বলছে। তো জীবনানন্দ দাশ লিখছেন যে আমি যদি মরেও যাই তাও কি প্রকৃতি থামবে? প্রকৃতি তো আর নিজ দায়িত্বে চলতেই থাকবে। এটাই এই কবিতার মূল ভাব। তো তোমরা অবশ্যই এটার জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্নগুলো বুঝতে পারছো। তো যদি এখনও বুঝতে না পারো, ভিডিওগুলো আরেকবার রিপিট করে দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।